আব্দুল্লাহ মোহাম্মদ সাদের গল্পে চলচ্চিত্র নির্মাণ করছেন রায়হান রাফি। ছবির নাম আইজ। বাংলায় আসছে তুর্কি সিরিজ সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ফিফার বিশ্বকাপ পেজে আয়ুব বাচ্চুর গাওয়া বাংলাদেশের গান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। একসাথে কাজ করতে যাচ্ছেন এই সময়ের দুই প্রতিভাবান নির্মাতা রায়হান রাফি ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। দুজন মিলে বানাচ্ছেন একটি সিনেমা যার নাম আইজ। জানা গেছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের গল্প ও চিত্রনাট্যে নতুন চলচ্চিত্রটি নির্মাণ করবেন রায়হান রাফি। সিনেমাটির ঘোষণার সাথে জানানো হয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে এর। কোপ্রো এক্সেস ল্যাব 2026-এ হয়েছে অফিসিয়ালি নির্বাচিত। নিজের ফেসবুক বার্তায় পরিচালক রায়হান রাফি জানান, কিছু চলচ্চিত্র শুরু হয় একটা গল্প দিয়ে, কিছু শুরু হয় প্রশ্ন দিয়ে। আইজ শুরু হয়েছে একটি বিশ্বাস থেকে। দীর্ঘদিন ধরে বিকল্প ধারার সিনেমা এবং বাণিজ্যিক সিনেমার মধ্যে একটি কৃত্রিম বিভাজন তৈরি করে রাখা হয়েছে। যদিও চলচ্চিত্রকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা উচিত নয়। নতুন ছবিতে কারা অভিনয় করবেন তা খোলাসা করেননি কাহিনীকার কিংবা নির্মাতা। তুর্কির ঐতিহাসিক সিরিজ সুলতান সালাউদ্দিন আইয়ুবী প্রচার হতে যাচ্ছে বাংলা ভাষায়। বেসরকারি টেলিভিশন, নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর যৌথ উদ্যোগে 2 আগস্ট থেকে সিরিজটি বাংলা সংস্করণ প্রচার শুরু হবে। এ উপলক্ষে গতকাল হয়েছে এক আয়োজন। তুর্কি সিরিজ লাভারদের জন্য সুখবর। বিশ্বজুড়ে আলোচিত তুর্কি ঐতিহাসিক সিরিজ সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবার আনুষ্ঠানিকভাবে বাংলা সম্প্রচার হতে যাচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল, নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের যৌথ উদ্যোগে 2 আগস্ট থেকে সিরিজটি বাংলা ভাষায় দর্শকদের সামনে আসবে। আমরা যখন সিরিয়ালটা নিই তখন কিন্তু আজকের ইসরায়েল, ইরাক, ইরানের প্রেক্ষাপটটা বা সিরিয়া, প্যালেস্টাইন, গাজার প্রেক্ষাপটটা তখন কেবল গাজার সাথে শুরু হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিরিয়ালে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, ধর্মীয় অনুশাসন মেলে, ধর্মীয় রীতিনীতি মেলে, ঠিক একই রকম অত্যাচার, একই রকম মানবতা বিরোধী অপরাধ, যেগুলো প্রত্যেকটা মানুষকে হৃদয়ে ব্যাপকভাবে সাড়া দেয়। ঐতিহাসিক কাহিনী, বড় পরিসরে নির্মাণ, যুদ্ধের দৃশ্য এবং আবেগঘন গল্পের কারণে সিরিজটি ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে বাংলা ডাবিংয়ের অপেক্ষা ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি ভালো কিছু হবে এবং ভবিষ্যতে আমরা এটা ইউটিউবেও আমরা রিলিজ করব, কিন্তু আরও পরে। সো আপাতত আমরা এমনভাবে টাইমিংটা রেখেছি যে টিভিতে জানি মিস হলেও আমাদের অডিয়েন্সরা ইমিডিয়েটলি এটা বঙ্গতে গিয়ে দেখতে পারে। এবং ডিজিটাল মিডিয়া ইজ এ ভেরি বিগ পার্ট। আমরা এখানে টিভি এবং ডিজিটাল একসাথে যত ক্লোজলি কাজ করা যায় সেই জিনিসটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি। অভিজ্ঞ ভয়েস আর্টিস্ট দ্বারা বাংলা ডাবিং করা হয়েছে সিরিজটি। তাছাড়া সংশ্লিষ্টদের বিশ্বাস, এর গল্প একবার দেখা আরম্ভ করলে শেষ না করে উঠতে মন চাইবে না। আপনারা জানেন যে বঙ্গ প্রচুর ডাবিং কন্টেন্ট করে। আমরা ইন্টারভিউ নিয়েছি, তার মধ্যে থেকে আমাদের মাঝে যিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীতে গলাটি দিয়েছেন, অভিনয় করেছেন, রামিজ রাজু, উনিও আছেন আমাদের সাথে আজকে। এবং তাকে আমরা খুঁজে পেয়েছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছিল এই গলাটি একেবারে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো। আমাদের দেশের মানুষগুলো যেন বুঝতে পারে এই রকম করে সংলাপগুলোকে নির্মাণ করা এবং ডাবিংটা মেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ডিরেক্টর আমাকে এইটুকু স্বাধীনতা দিয়েছেন যে রাজু ভাই, আপনি যতক্ষণ প্রয়োজন হয় আপনি সময় নিয়ে কাজটা করেন, কিন্তু আমাদের কাজটা ভালো হতে হবে। এবং সেই জন্য কোনো চাপ নেই, নাগরিক টেলিভিশন থেকে কোনো চাপ নেই, বঙ্গ থেকে কোনো চাপ নেই, এবং সেইটাই বলা হয়েছে যেন একটা সেরা ডাবিং আমরা দর্শকের জন্য উপহার দিতে পারি। মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর, জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবন, সংগ্রাম, নেতৃত্ব এবং বীরত্বগাথা ঘিরেই নির্মিত হয়েছে এই মেগা সিরিজ। 2 আগস্ট থেকে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত 8টায় নাগরিক টিভিতে প্রচার হবে সিরিজটি। একই দিনে রাত 10টায় এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। ফিফার বিশ্বকাপ পেজে জায়গা করে নিয়েছে বাংলা গান। ব্রাজিল তারকা মিডফিল্ডার কাসুমেরির প্রত্যাবর্তনে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের অফিসিয়াল প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়েছে
পরিচিত লাইন, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে। ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বার্তা দেয়া সেই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একদিনে পোস্টটিতে ৭৫,০০০-এরও বেশি প্রতিক্রিয়া, ২৫০০-এরও বেশি মন্তব্য এবং ১৫০০-এর মতো শেয়ার জমা পড়ে। বিশ্বমঞ্চে নিজের লেখা গানের এমন ব্যবহার দেখে আবেগ আপ্লুত গীতিকার আসিফ ইকবাল। ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্মরণ করেন ২০০৪ সালে ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার জন্য গানটি তিনি লিখেছিলেন। এতে সুর করেছিলেন নকিব খান, আর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনক চাপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নি সহ একাধিক শিল্পী। তারুণ্যের উচ্ছ্বাস আর ব্যান্ড সঙ্গীতের আবহে কিছুক্ষণ পরেই মুখর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। অন্তরে তারুণ্য শিরোনামের ওপেন এয়ার যে কনসার্টে গানের সুরে মাতবেন দর্শকরা, যেখানে গাইবেন জনপ্রিয় ব্যান্ড মিজান অ্যান্ড ব্রাদার্স, সোনার বাংলা সার্কাস এবং কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। দেশীয় মৌলিক গান এবং ব্যান্ড সঙ্গীত পরিবেশনায় সঙ্গীত প্রেমীদের জন্য থাকছে ভিন্নধর্মী এক কনসার্ট অভিজ্ঞতা। আয়োজকরা জানান, প্রিয় শিল্পীদের লাইভ পারফরমেন্স, দর্শকদের সম্মিলিত কণ্ঠ আর তারুণ্যের উচ্ছ্বাসে সন্ধ্যা থেকে টিএসসি প্রাঙ্গণ রূপ নেবে উৎসব মুখর এক মিলন মেলায়। শাকিব খান থেকে অপু বিশ্বাস কিংবা শবনম বুবলি, নানা কারণে জুন মাস জুড়ে আলোচনায় ছিলেন তারা। শুধু এই ৩ তারকাই নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও ছিল খবরের শিরোনামে। ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে গান গেয়ে তো রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন সঞ্জয়। শাকিব খান অভিনীত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা রকস্টার ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এর বক্স অফিসের পারফরম্যান্স নিয়েও হয় ব্যাপক আলোচনা। সাথে সানমোশন পিকচার্স প্রযোজিত অ্যাকশনধর্মী নতুন সিনেমা সোলজারের প্রথম প্রচারণা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। তবে সবথেকে বেশি আলোচনায় থেকেছেন বুবলির দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবরের পর, কেননা এই পোস্টকার্ডে তিনি ট্যাগ করেছেন শাকিব খানকে। বেশ কিছুদিন ধরে সব ধরনের শুটিং থেকে নিজেকে দূরে রেখেছিলেন বুবলি। অবশেষে গত ৫ জুন ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিয়েছেন কন্যা সন্তানের মা হয়েছেন বুবলি। আর বিভিন্ন সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খান ও তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে কথা বলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ব্রাজিল ফুটবল দলকে সমর্থন, ফিফা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলকে সমর্থন জানিয়ে তার বিভিন্ন পোস্ট এবং উপস্থিতিও আসে আলোচনায়। অন্যদিকে কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে ফিফার অফিসিয়াল গান সিট পরিবেশন করেন বাংলাদেশি আমেরিকান সঙ্গীত শিল্পী সঞ্জয়। একই মঞ্চ ভাগ করে নেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি হিপ হপ তারকা ভেসি ড্রিমের সাথে। আর নির্বাচনে থাকা না থাকা নিয়ে মাস জুড়ে আলোচনা ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। গত মে মাসে হঠাৎই ঘোষণা দেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। পরে আবার জানান নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এরপর গত ২২ জুন এফডিসিতে হাজির হয়ে দেন চমকে। পরে জানা যায়, নিজের জন্য নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। দেশজুড়ে সেবামূলক কাজের ধারাবাহিকতায় এবার দৃষ্টিহীন এক তরুণকে সুস্থ করার দায়িত্ব নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড অ্যাশেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সহযোগিতা চেয়ে একটি পোস্ট শেয়ার করেন দলটির প্রধান জুনায়েদ ইরবান। তুমুল বিতর্কে জড়ালেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের আগে লিভ-ইনকে সমর্থন জানিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। মুক্তির আগে একের পর এক বিতর্কে জড়িয়েছে অজয় দেবগন অভিনীত ও নীরাজ যাদব পরিচালিত চলচ্চিত্র চৌহান। এবার ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে রাজপুত ইতিহাস ও পরিচয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ তুলেছে ক্ষত্রিয় পরিষদ। রাধুনীকে গর্ভাবস্থায় অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগে আইনি মামলায় জড়ালেন মার্কিন তারকা ও উদ্যোক্তা কাইলি জেনার। মামলার তথ্য মতে ঘটনার সময় এমন বিরূপ আচরণের কারণে গর্ভপাতের শিকার হন ওই রাধুনী। আজকের দিনে পৃথিবীতে এসেছেন সংস্কৃতির ২ অঙ্গনের ২ শিল্পী। তাদের একজন সঙ্গীতের, আরেকজন অভিনয়ের। বলছি সৈয়দ আব্দুল হাদী এবং জয়া আহসানের কথা। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সৈয়দ আব্দুল হাদীর জন্ম 1940 সালের 1 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহপুর গ্রামে।
1964 সালে সৈয়দ আব্দুল হাদী গান করেন ডাক বাবু চলচ্চিত্রে। ৮৬ বছর জীবনে ৬০ বছরেরও বেশি সময় ধরে গান করা এই শিল্পীর হাতে ২০০০ সালে ওঠে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ২১ পদক। অন্যদিকে 1972 সালে গোপালগঞ্জে জন্ম নেয়া জয়া আহসানও আজ শুরু করেছেন জীবনের নতুন আরেকটি বছর। 1997 সালে বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ছোট পর্দা পেরিয়ে এখন তিনি বড় পর্দার নায়িকা। কাজ করছেন ২ বাংলার চলচ্চিত্রে। জয়ার এবারের জন্মদিনটি বাংলাদেশে নয়, কাটছে কলকাতায়। সেখানে তিনি ব্যস্ত মুক্তির অপেক্ষায় থাকা আজও অর্ধাঙ্গিনী সিনেমার প্রচারে। আদালতের গল্প নিয়ে ওটিটিতে আসছেন সানি দেওল এবং অক্ষয় খান্না। সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালিত যে ওয়েব সিরিজটির নাম ইক্কা, নেটফ্লিক্সে 10 জুলাই থেকে এটি দেখতে পাবে দর্শকরা। আদালতের কাঠগড়ায় শুধু অপরাধ না, থাকে মানুষের বিশ্বাস, সম্পর্ক আর ভেঙে পড়া নৈতিকতার ভার। সেই দ্বন্দ্বের ভেতর দিয়ে এগিয়ে আসে নেটফ্লিক্সের নতুন ওয়েব ফিল্ম ইক্কা। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা নির্মিত এই চলচ্চিত্রটিতে সানি দেওল অভিনয় করেছেন আইনজীবী অর্জুন মেহরার চরিত্রে, যিনি কেবল জয়ের জন্য নয়, লড়েন নীতির জন্য। কিন্তু এক হাই প্রোফাইল হত্যা চেষ্টা মামলায় তার জীবন উল্টে যায় যখন তাকে রক্ষা করতে হয় অভিযুক্ত গোরক চরিত্রে অক্ষয় খান্নাকে। ট্রেলার জুড়ে ফুটে উঠেছে আদালতের উত্তেজনা, নীরব টানাপড়নার সম্পর্কের ভেতরে লুকোনো ভাঙ্গন। অক্ষয় খান্নার সঙ্গে সানি দেওলের বহু বছর পর এই পর্দা যুগলবন্দি ছবিটিকে দিয়েছে আলাদা আকর্ষণ, যা আরও গভীর করেছে নাটকীয়তা। তবে সিনেমাটিতে এই 2 তারকার পাশাপাশি অভিনয় করতে আরও দেখা গেছে দিয়া মির্জা, শিশির শর্মা, সঞ্জিতা শেখ সহ আরও অনেককে। আইনের কঠিন যুক্তি আর হৃদয় নীরব যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকা ইক্কা তাই শুধু একটি মামলা নয়, এটি এক মানুষের ভেতরের ভেঙে পড়া ও আবার দাঁড়িয়ে ওঠার গল্প, যা মুক্তি পাবে 10 জুলাই নেটফ্লিক্সে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন ও অভিনেতা অক্ষয় কুমার। নতুন যে ছবির মাধ্যমে নবমবারের মতো জুটি বাঁধবেন তারা। কিছুদিন আগে হেরাফেরি 3-এর পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন নির্মাতা প্রিয়দর্শন। তবে এই খবরের পরপরই জানিয়েছেন নতুন কমেডি থ্রিলার গল্প নিয়ে আসছেন তিনি, যে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড খিলাড়ি। জানা গেছে ছবির গল্প লিখেছেন প্রিয়দর্শন নিজেই। কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি এই কাহিনীকে তিনি নিজের জন্য একেবারেই নতুন ধরনের একটি কাজ হিসেবে দেখছেন। চিত্রনাট্য তৈরিতে তার সঙ্গে কাজ করবেন রোহন শঙ্কর, যিনি এর আগে ভূত বাংলা ছবিতেও প্রিয়দর্শনের সঙ্গে যুক্ত ছিলেন। এবারে হলিউডের পর্দায় আসছে নতুন হাই ভোল্টেজ অ্যাকশন ড্রামা মোটর সিটি, যেটি পরিচালনা করেছেন পটসি পন্সিডোলি। আগামী 24 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। গল্পে দেখা যাবে জন মিলার নামে একজন কারখানা শ্রমিককে, যে অজান্তেই এলাকার কুখ্যাত গ্যাংস্টারের প্রাক্তন প্রেমিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এই সময় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সেই গ্যাংস্টার প্রেমিক এবং মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয় মিলারকে। তবে কাহিনীর মোড় বদলায় যখন জেল খেটে পাল্টা আক্রমণের লক্ষ্যে ফিরে আসে সে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালান রিচসন। সাথে আরও গুরুত্বপূর্ণ সব চরিত্রে থাকছেন বেন ফস্টার, শেলিন উডলি, পাবলো স্ট্রাইবার, বেন ম্যাকেনজি এবং লাইনেল বয়েস সহ আরও অনেকে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প শোনাবো আপনাদের। দেখে আসবো লাইফস্টাইলের কিছু আপডেট। গর্ভাবস্থায় মর্নিং সিকনেস বা বমি ভাব, মিষ্টি খাওয়ার আগ্রহ বেড়ে যাওয়া, সাথে হরমোনের তারতম্য, এরকম নানা কারণে বাড়ে দাঁতের ক্যাভিটি, মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা। দর্শক, জানবো এবারে সময় মতো ডেন্টিস্টের কাছে যাওয়া এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন বিষয়গুলো। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং খাদ্যাভ্যাসে ভিন্নতার কারণে অনেক নারী বিভিন্ন ধরনের দাঁতের সমস্যায় ভোগেন। এই সময়ে প্রায়ই হয় দাঁত ক্ষয় বা মাড়ি ফুলে যাওয়ার অসুখ। তবে প্রেগন্যান্সিতে চিকিৎসা নেওয়ার আগে হতে হবে সাবধান। গর্ভাবস্থায় ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক। তা না হলে শিশুর হৃদযন্ত্র এবং রক্ত সঞ্চালনে ক্ষতি এবং মায়েরও জটিলতা তৈরি হতে পারে। ডেন্টাল এক্স-রের ক্ষেত্রে সতর্কতা, রুট ক্যানেলে মার্কারিমুক্ত কম্পোসার ব্যবহারে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
টেট্রাসাইক্লিন আমরা ক্যাপসুল মানে অ্যান্টিবায়োটিক যেটা, এটা একেবারেই মানে প্রহিবিটেড, এটা আমরা বন্ধ। কারণ ভুলেও যদি কেউ এই প্রেগনেন্সি পিরিয়ডে এটা খেয়ে থাকে বা কোনো ডক্টর যদি সাজেস্ট করে থাকে, বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার হয় তাদের ক্ষেত্রে দাঁতে একটা টেট্রাসাইক্লিন স্টেইন বলে একটা জিনিস তৈরি হয়। মানে বাচ্চার জন্মগতভাবেই দাঁতগুলো হলুদ হয়ে যায়, লাল থাকে এবং ব্ল্যাক ডিসকালারেশন হয়। গর্ভাবস্থার ৪র্থ থেকে ৬ষ্ঠ মাস সময়কে দাঁতের চিকিৎসার জন্য সবচেয়ে নিরাপদ সময় ধরা হয়। এই সময় দাঁত ফিলিং, রুট ক্যানাল স্কেলিং বা খুব প্রয়োজনে দাঁত তোলা যায়। ব্রাশ করার পরেও অনেক সময় মাড়িতে একটু ব্লাড আসতে পারে এবং মাড়িটা ফুলে যেতে পারে, যেটা কিনা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলে। প্রেগনেন্সি পিরিয়ড এটা নর্মাল, এটা কিন্তু অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল কন্ডিশন না, যেটা কিনা অন্যান্য মানুষের ক্ষেত্রে হয়তো মাড়িটা ফুলে যায়, জিঞ্জিভাইটিস আমরা বলি। কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডটার সময় এটা মাড়িটা ফুলে যেতে পারে, এটা একেবারেই নর্মাল, যেটা কিনা প্রেগনেন্সি পিরিয়ড যখন শেষ হয়ে যায় তখন আবার মাড়িটা নর্মাল হয়ে যায়। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় দাঁত এবং মুখের স্বাস্থ্যের প্রতি অবহেলা শুধু মায়ের নয়, গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত দিনে 2 বার দাঁত ব্রাশ করা, প্রতিবার খাবারের পর কুলি এবং প্রয়োজন হলে দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মুৎসুনৈশী, চ্যানেল 24। ঝুম বৃষ্টিতে ভিজে বৃষ্টির দিনে অনেকেই করছেন নানা ভুল। বৃষ্টি ভেজার পর ঠিক কী করতে হবে তা এখনও অজানা অনেকেরই, আর এতেই শরীরে বাসা বাঁধছে নানা রকম রোগ জীবাণু। জানবো নিরাপদ থাকতে কি করা উচিত। বাংলার প্রকৃতিতে ভর করেছে আষাঢ় মাস। হঠাৎ হঠাৎ বৃষ্টিতে ভিজছেন অনেকেই, আর ভেজা শরীরের যত্নে করছেন ভুল। অনেকেই ভেজা শরীর স্বাভাবিকভাবে শুকিয়ে ফেলেন, পরবর্তীতে গোসল ছাড়াই পার করেন পুরো দিন। এতেই শরীরে বাসা বাঁধে নানা জীবাণু। বৃষ্টিতে ভিজে গেলে গোসল করা ও দ্রুত পোশাক বদলে ফেলা উচিত, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। কাপড়গুলো ধুয়ে ব্যবহার করা উচিত এবং ভেজা কাপড়, ঘামে ভেজা হোক আর বৃষ্টিতে ভেজা হোক, কাপড়টা তৎক্ষণাৎ চেঞ্জ করা উচিত। বাসায় এসেই কাপড় চেঞ্জ করে একটা মাইল্ড ক্লিনজার দিয়ে ওয়াশ করে দেন সুতি পোশাক পরবে। বর্ষাকালে রাস্তার পানি ও কাদার সংস্পর্শে সবচেয়ে বেশি আসে পা। তাই নোংরা পানিতে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক ত্বকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনের কারণ হতে পারে। যখন আমরা দেখা যায় পানি ক্রস করি, পানি মানে স্ট্যাগনেন্ট হয়ে জমে থেকে যখন মানে ওই জায়গাগুলোতে ময়লা পানি, নর্দমার পানি মিলে যায়, তখন দেখা যায় পা ভিজে, দীর্ঘক্ষণ দেখা যায় পা ভিজে, সেখানেও ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। বিশেষ করে যাদের ইমিউনিটি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস, তাদের দেখা যায় আঙ্গুলের ফাঁকে এবং নখে এই ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। বৃষ্টিতে ভিজে গেলে হালকা গরম পানিতে গোসল করার পরামর্শ দেন ত্বক বিশেষজ্ঞরা, কারণ এতে ত্বক ও চুলে লেগে থাকা ধুলাবালি এবং জীবাণু দূর হয়ে যায়। বর্ষাকালে সুস্থ থাকার জন্য জরুরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা। তাই খাবার তালিকায় রাখতে হবে পাতিলেবু, আমলকি, পেয়ারা, আনারসের মতো ফলমূল। এছাড়া পান করতে হবে পর্যাপ্ত পানি। গাজী আনিস, চ্যানেল 24। যাদের অ্যাজমা আছে, বিভিন্ন ধরনের খাবারে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। এই ক্ষেত্রে কিছু খাবার এড়িয়ে চললে অ্যাজমা যেমন হবে না, তেমনি ফুসফুসও থাকবে ভালো। প্রিজারভেটিভযুক্ত মাংস যেমন হট ডগ, টিনজাত মাংস, পেপারোনি, স্লাইস কিংবা সসেস বাদ দিন খাবারের তালিকা থেকে। ব্যক্তিগত অ্যালার্জির সাথে সম্পর্কিত খাবার যেমন দুধ, ডিম, চীনাবাদাম, এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। ডায়েটে বেশি করে রাখুন ফল ও শাকসবজি, সাথে রেড মিট কম খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণ করা, এসবই হাঁপানির সাথে জড়িত। বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।